এত বড় স্বর্ণের পেয়ারা, আমি স্বপ্ন দেখছি না তো? তোমার হাতে ওটা কি চকচক করছে? দেখে তো স্বর্ণের মতো মনে হচ্ছে। এই নিন স্বর্ণের পেয়ারা, আর 20 লাখ টাকা দিন। এখন আমার কুড়েঘরকে ছোট্ট রাজপ্রাসাদ বানাবো। ভিডিওতে যারা কমেন্ট করেন তাদের নাম ভিডিওর শেষে দেখানো হয়। রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে, আর সেই রাতেই ডাইনি পরিবার বেরিয়েছে তাদের বসবাসের স্থান খুঁজতে। কে হবে সেই ভাগ্যবতী নারী? চলুন দেখি কিসের খোঁজ করছে ডাইনি পরিবার। দেখো দেখো, আমরা যেখানে যাই সেই জায়গার চেহারাটাই পাল্টে দেই, কিন্তু এত দূর আসার পরও তো আমাদের থাকার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। ওগো, তাহলে আমাদের এখন কি হবে? এখন আমরা কোথায় থাকবো? তুমি একদম চিন্তা করো না রানী, আমরা ঠিক থাকার জন্য একটা না একটা জায়গা পেয়েই যাব। দেখো দেখো মা, ওই দূরের চালের উপর কত বড় পেয়ারা ধরে আছে। ওই জায়গায় চলো, ওটাই মনে হচ্ছে নিরাপদ জায়গায়। দূর থেকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় সড়ো পেয়ারা। চল চল, এক্ষুনি যাই। দেখেছো মা, তোমাকে আমি বললাম না অনেক বড় পেয়ারা? হ্যাঁ রে বাপ, হ্যাঁ। এই না হলে ডাইনির ছেলে। এখন ছোট হয়ে ভিতরে চল আগে। হে হে, কি আনন্দ! আমাদের নতুন বাড়ি, ইয়ে আমাদের নতুন বাড়ি। কিন্তু মা, এখানে ঘুমানোর বিছানাটা নেই। তাই তো। ওগো, তুমি তাড়াতাড়ি বিছানার ব্যবস্থা করো, আমার ছেলে বিশ্রাম করবে যে। ঠিক আছে বউ, তাই হবে। আমি নতুন বিছানার ব্যবস্থা করছি। এহে, এই ডিঙ্কা চিক্কা ডিঙ্কা চিক্কা। এহে, এই ডিঙ্কা চিক্কা ডিঙ্কা চিক্কা। মা, আমার তো এখন প্রচুর ক্ষুধা লেগে গেছে। বাবাকে বলো না আমার জন্য কিছু খাবার আনতে। ওগো, তুমি একটু খাবারের ব্যবস্থা করো না। দেখছো না ছেলেটা ক্ষুধায় কেমন ছটফট করছে। এত রাতে খাবার যে কোথায় পায়? আচ্ছা, বাইরে গিয়ে দেখি আশেপাশে কোথাও খাবার আছে কিনা। এই আশেপাশে কোথাও মনে হচ্ছে রান্নাঘর আছে। ভিতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। এত রাতে শুধু তো দেখতে পাচ্ছি এই পাত্রগুলোতে মিষ্টি দই আছে। আজকের মতো এটাই নিয়ে যাই, তারপর কাল ভালো কিছুর ব্যবস্থা করব। এই রে, কেউ মনে হয় চলে আসলো, একটু আড়ালে যাই। কে রে আমার রান্নাঘরে? এত রাতে কে এসেছে? আমার মনে হচ্ছে পাজি বিড়ালটা আবার মনে হয় দই খেতে এসেছিল। খেতে না পেরে নিচে ফালাই দিছে। বিড়ালটাকে আমি কালকে দেখে নিব। এখন যাই, গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। ইস, একটুর জন্য ধরা খায়নি। যাই, আজ এই দুই পাত্রে হয়ে যাবে। হায় হায়, আমার একই সর্বনাশ হলো রে। এত সুন্দর পেয়ারা পাজি ইঁদুর খেয়ে একবারে নষ্ট করে ফেলেছে। এই ইঁদুরটাকে আমি ধরতে পারলে আজ আমি মেরেই ফেলতাম। কি হয়েছে বুড়ি? সাত সকালে এত চেঁচামেচি করছো কেন? মনে হচ্ছে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার থেকে কম কি, তোরা থাকতে আমার এত সুন্দর পেয়ারা খেয়ে নষ্ট করে ফেলেছে। কতবার বলছি ইঁদুরটাকে ধর, সেটা তো পারিস না। দেখো বুড়ি, আমার হাতে একদম সময় নেই। আমি খেলতে গেলাম, তুমি থাকো তোমার পেয়ারা নিয়ে। যা যা, তোদের কাউকে লাগবে না। পেয়ারার পাশে যে কাল ভোমরের বাসা রয়েছে, এর পরও কেমনে ইঁদুরে পেয়ারা খায়। ভোমরগুলার বাসা আমি ভেঙে ফেলবো। ওই তো একটা ঢিল দেখা যাচ্ছে, এক্ষুনি ভোমরের বাসা ভাঙবো, দাঁড়া। এরপর বুড়ি তো রেগে মেগে অস্থির হয়ে এত জোরে ঢিল ছুঁড়ে মারল কালভোমরের বাসা। তারপরে দেখা গেল ভোমররা বাসা থেকে বেরিয়ে আশেপাশে তাদের অভিযান শুরু করল।
কিন্তু বুড়ি তো জানে না পেয়ারার ভেতর যে ডাইনিরা ঘুমিয়ে আছে ভোমররা ওর ভেতরে ঢুকে পড়ল। কি এই কাল ভ্রমর কোথা থেকে আসলো? বাঁচাও বাবা গিন্নি, গো, বাঁচাও! বাঁচাও গো! কামড়ালো, বাবা কামড়ালো! গো, ওমাগো, ওমাগো! বাবা গো, বাঁচাও গো! মা গো মা, আমরা এই বুড়ির পেয়ারার ভিতর ঢুকেছি দেখা আমাদের বুড়ি এই কালপুর দিয়ে কামড় খাওয়াচ্ছে। এই বুড়ি না জানি আর কত ভয়ঙ্কর। বাবা গো, বাঁচাও গো! বাবা গো, বাঁচাও গো! সোনার মতো পেয়ারা নষ্ট করেছে যারা, শুনে রাখো সবাই, বলছি আমি সোজা ভাষায়। যেমন ছিল পেয়ারা তেমন যদি না পাই, সাবধান করে দিলাম আজ, মনে রেখো তাই। পরের দিন তোদের আমি চামড়া ছিলে দিব ভাই। ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বুড়ি কি বলে গেল দেখলে না? তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। না 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 গিন্নি, আমি আর কামড় খাইতে চাই না। বুড়ি যা কয় সেটাই করতে হবে। বাবা গো, বাঁচাও গো! বাবা গো, বাঁচাও গো! বুড়ি তো বলল সোনার মতো পেয়ারা। যাই যাই, বুড়ি যেটা বলছে সেটাই করি। এ কি, আমার উঠানে এত বড় স্বর্ণের পেয়ারা? আমি স্বপ্ন দেখছি না তো? এটা কি আসলেই স্বর্ণের পেয়ারা? যাই, আগে আমার ছেলেকে দেখিয়ে আসি, আসল না নকল। এমন আজব ব্যাপার দেখে বুড়ি তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাই বুড়ি তার ছেলে এবং বউকে দেখাতে নিয়ে গেল। দেখো, এভাবে বসে থাকলে কি আমাদের চলবে? ঘরে কিন্তু একটুও বাজার নেই। তুমি যাও, গিয়ে বাজার করে নিয়ে আসো। কিভাবে বাজার করব? আমার হাতে তো কোনো টাকা কড়ি নেই, আর এখন তো কোনো কাজও পাচ্ছি না। সেটা বললে হবে কি করে? বাজার না করলে আমি কি রান্না করব? মা, তোমার হাতে ওটা কি চকচক করছে? দেখে তো স্বর্ণের মতো মনে হচ্ছে। আমাকে দাও তো, আমি দেখি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এই স্বর্ণের পেয়ারাটা আমার উঠানে পড়ে আছে। দেখতো বাবা, এটা আসল না নকল? মা, এক কাজ করেন, পেয়ারাটা আপনার ছেলের হাতে দিন। এটা বাজারে গিয়ে পরীক্ষা করে আনুক। আমার মনে হয় এটা নকলই হবে, কারণ স্বর্ণের মতো এরকম শোপিস অনেকে বানিয়ে থাকে। আচ্ছা বাবা, নিয়ে যা। সরল মনে ছেলেকে বিশ্বাস করে পেয়ারাটা দিয়ে দিল এবং পেয়ারাটা নিয়ে সে দ্রুত বাজারে চলে গেল। এই যে স্বর্ণকার ভাই, আমার কাছে একটা স্বর্ণের পেয়ারা আছে। আমাকে কিন্তু অনেক দাম দিতে হবে, নাইলে আমি বিক্রি করব না। দেখি তো আগে, জিনিস অরিজিনাল হলে দাম পাবে, নাইলে কিছুই পাবে না। কই জিনিসটা দাও দেখি। বাহ, এটা তো অরিজিনাল খাঁটি জিনিস। এই নাও 10 লাখ টাকা। যদি আরো টাকা লাগে পরে এসে আবার নিয়ে যেও। এ টাকায় আমার কিছুই হবে না, আমাকে আরো 10 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি 7 দিন পরে এসে বাকি টাকাটা নিয়ে যাবেন। এরপর সুমন সমস্ত টাকা পয়সা নিয়ে তার বাড়িতে চলে গেল এবং গিয়ে তার মাকে বলছে, মা, তুমি যে পেয়ারাটা দিছিলা ওটা তো শুধুমাত্র একটা শো পিস, 2 নাম্বার স্বর্ণ। ওটা আমি একজনের কাছে রেখে কিছু টাকা নিয়ে এসেছি ধার করে। এটা তুই কি বলিস রে বাপ? সোনা আবার 2 নম্বর হয় নাকি? কি জানি, আমি তো বয়স্ক মানুষ, এত কিছু বুঝি না বাবা। আম্মা, আপনার ছেলে তো ঠিকই বলেছে না, জিনিস তো শুধু দেখতেই চকচক করছে। এমন জিনিস কত মানুষ শোপিস করে বানিয়ে রাখে। আমি তো প্রথমেই আপনাকে বললাম। শোনো মা, এখন তোমার বয়স অনেক হয়েছে, তুমি আজ থেকে ও বাড়িতে যাওয়ার দরকার নেই। তুমি এই বাড়িতেই থাকবে এবং এখানেই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে মা? এরপর সুমন তার মাকে মিথ্যে বলে এবং কয়েকদিনের মধ্যে সুন্দর একটা বাড়ি বানালো। দেখে মনে হচ্ছে ছোট্ট রাজপ্রাসাদ। কই গো গিন্নি, গিন্নি, চালু করে আসো, বাজারগুলা নামাও। না, যখনই বাড়িতে আসি তখনই দেখি বাড়িতে নেই। আগেই ভালো ছিল, সব সময় বাড়িতেই থাকতো, এখন শুধু খায় আর ঘুরে বেড়ায়। কই গিন্নি? তোমার জ্বালাতে কোথাও যে আর শান্তি নেই, সব সময় এসে শুধু ডাকতেই থাকে। কেন, আমি কি শুধু একাই বাড়িতে থাকি? আরও কতজন থাকে শুধু শুয়ে বসেই দিন কাটাচ্ছে? ওখানে তো কিছু বলতে পারো না কেন? শুধু আমিই কি শুয়ে বসে খাই? শুধু আমাকেই বলছো? তোমার মা কি কিছু বলতে পারো না? হয়েছে, অনেক হয়েছে।
এখন চলো আগে ভিতরে যাই, পরে কথা বলি। বাবা বাবা, আমার জন্য কি মজা এনেছো? হ্যাঁ রে বাপ, তোর জন্য অনেক মজা নিয়ে এসেছি। আগে ভিতরে চল, তারপর দিব। ওগো শোন না, আমি বলি কি, মার তো এমনিতে কোনো কাজ নেই, উনি শুধু বাড়ির ছোটোখাটো কাজগুলা করে দিলে আর আমাদের কাজের লোক রাখতে হয় না। এতে আমাদের প্রতি মাসে টাকাও বাঁচলো এবং কাজও হয়ে গেল। তুমি কি বলো? এইটা কি বলো? এই বয়সে মা কি পারবে কাজ করতে? দেখো যা ভালো হয়। এই যে বুড়ি, এতদিন খুব আরাম করেছেন, এখন আর শুয়ে বসে খেলে চলবে না। এখন বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে হবে, এতে আপনার ছেলেরই সংসারে উন্নতি হবে। এই নিন, ঝাঁটাটা হাতে নিয়ে বারান্দা উঠান একটু সুন্দরভাবে ঝাড় দেন তো, আর তারপরেই রান্নাঘরে আসুন। এটা কি বলো বৌমা তুমি? আমার কি আর আগের বয়স আছে? আমি এখন উঠলে বসতে পারি না আর বসলে উঠতে পারি না, তাহলে কিভাবে এই কাজগুলো করব? ওসব বললে চলবে না, এখন খেতে হলে কাজ করে খেতে হবে, নাইলে খাওয়া বন্ধ। এই নিন, ঝাঁটা নিন আর কাজ শুরু করে দিন। এরপর দিনে তার ছেলের বাড়িতে কাজ করে এবং রাত্রে তার আগের কুঁড়ে ঘরে গিয়ে শুয়ে থাকে। একদিন দুদিন করে কয়েকদিন কেটে গেল। এই বয়স্ক মানুষটাকে দিয়ে প্রতিদিন বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয় এবং তারপরে একদিন বুড়িমা অসুস্থ হয়ে পড়ে। আমার তো শরীর অনেক বেশি গরম, মনে হচ্ছে জ্বর এসেছে, মাথাটা ঘুরছে, আজ আর উঠতে পারবো না মনে হয়। দেখো দেখো, তোমার মা কাল থেকে এ বাড়িতে আসছেই না কাজের ভয়। ওনার আমাদের সাথে খেতে ভালো লাগছে না, নিজেই যদি আলাদা খেতে চায় আমি কি করব বলো? কিন্তু মা কি এ বয়সে একা আলাদা রান্না করে খেতে পারবে? আচ্ছা দেখো, ভালো করে বুঝিয়ে শুনিয়ে বলে দেখো, যেটা ভালো হয় সেটাই করো। সবই তো ঠিক আছে, কিন্তু কাল দিন বাদে ছেলেটার খাতনার যে দাওয়াতের আয়োজনের কথা কি ভুলে গেছো তুমি? ভাবো তো, কত নামি দামি মানুষ আসবে। আরে গিন্নি, তোমার ওসব নিয়ে চিন্তা করা লাগবে না। ডেকোরেশনের লোকদের বলে রেখেছি, সমস্ত কাজ ওরাই করবে। তবে একটু টাকা খরচ হবে বেশি, আমরা শুধু একটু দেখাশোনা করলেই চলবে। এদিকে সুমনের মা 3 দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ছেলে বউ কেউই আসছে না তার খোঁজ নিতে। তারা এতই ব্যস্ত, নামি দামি মানুষ আসবে তাদের জন্যই পোলাও মাংস বিরিয়ানি রান্না করছে। আর এদিকে তো ডাইনি পরিবার পেয়ারার ভিতর থেকে রান্নার সুগন্ধ পেয়েই যায়। ওগো বউ, এত সুন্দর পোলাও মাংসের ঘ্রাণ কোথা থেকে আসছে বলো তো? বুড়িটা শূন্য পেয়ে আর কোনো খোঁজ খবর নেই। চলো তো একটু বাইরে গিয়ে দেখি বুড়ি কি করছে। তাই চলো, এমনিতে তো আমাদের ছেলেটা ঘুমোচ্ছে, ও ঘুমোতেই থাক, আমি আর তুমি গিয়ে দেখে আসি। চলো। একি, এদিকে বুড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর পাশে দেখো তার ছেলে বউ পোলাও মাংসের আয়োজনে ব্যস্ত। এই বুড়ির কোনো খবরই এখন নিচ্ছে না ওরা। দাঁড়া, তোদের আমি পোলাও মাংস খাওয়াচ্ছি। তুমি ঠিকই বলেছো গিন্নি, ওদের একটা শিক্ষা দেওয়া উচিত। ওগো, তুমি আর আমি একসাথে মিলে এই পোলা মাংস বিরিয়ানিগুলোকে নষ্ট করে ফেলি, যেন ওদের আয়োজন ধ্বংস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাইকুনি। এখন দেখবো তোদের মাকে ছাড়া তোরা কিভাবে খাবারের আয়োজন করিস। এই চলো তুমি, আমাদের কাজ শেষ। এরপর ডাইনি এবং ডাইনির স্বামী দুজনে মিলে তাদের আয়োজনের সমস্ত খাবার নষ্ট করে দেয়। এরপরে রান্নাঘরে সুমন এসে দেখে, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! কই তো গিন্নি, মোল্লা ভাই এদিকে এসো, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! এ কি, এটা কিভাবে হলো? এইমাত্র রান্না করা খাবার নষ্ট হয়ে গেল কিভাবে? এটা তো অলৌকিক কাণ্ড। এই কেমন লোকদের তুমি দায়িত্ব দিয়েছ? রান্না করে 1 ঘন্টা রাখতেই খাবার নষ্ট হয়ে গেল। বাড়ি ভর্তি মেহমান, তাদের এখন কি জবাব দেব আমি? হ্যাঁ গো মোল্লা ভাই, আমি তো জানি তোমার অনেক সুনাম ছড়িয়ে আছে, কিন্তু 1 ঘন্টার খাবার নষ্ট হয়ে গেল কিভাবে বলো তো? আরে ভাই, আপনি আমার দোষ দিচ্ছেন কেন? এটা তো মনে হচ্ছে এক অলৌকিক ব্যাপার। আমার মনে হয় এর জন্যই আপনারাই দায়ী। ভাবুন তো, আপনার রক্তের সম্পর্কের কাদের কাদের দাওয়াত দিয়েছেন আর কাদের দাওয়াত দেননি। তাই তো, মোল্লা ভাই তো ঠিকই বলেছে। আমি আমার সব কিছু আপন কাছের মায়ের কথা ভুলে গেছি। যাই যাই, এক্ষুনি আমি মায়ের কাছে যাই। এরপর সুমন
তার মায়ের কাছে মাপ চেয়ে তার মাকে হাতে পায়ে ধরে তার বাড়িতে নিয়ে আসে। মা, আপনি আপনার ছেলে এবং ছেলের বউকে ক্ষমা করে দিন এবং বিসমিল্লাহ বলে খাবারের পাত্রে হাত দিন। হ্যাঁ মা, তুমি আমাদের ক্ষমা করে দাও এবং বিসমিল্লাহ বলে খাবারে হাত দাও। সুমনের মা আসার পরে খাবারে হাত দিতে সমস্ত খাবার আবার আগের মতো হয়ে গেল এবং সেই খাবারগুলো দ্রুতভাবে সবাইকে খেতে দিল। একই ভাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান গিয়ে খাবারগুলো নিয়ে আসুন, সবাই যে অপেক্ষা করছে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। কই গো মিয়ারা, এখন সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন। এদিকে আপনারাও খাওয়া শুরু করুন। তারপর সবাই খাবার খাওয়া শুরু করলো এবং খাবারে যেন আগের চেয়ে বেশি সুস্বাদু হলো। এভাবে তাদের আয়োজন সম্পন্ন হলো। তাই বন্ধুরা, তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে আপনার নামটি লিখে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম কমেন্টে দেখানো হবে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। যারা যারা কমেন্ট করবে তাদের নাম সবার আগে স্ক্রিনে দেখানো হবে। আগের গল্পে যারা কমেন্ট করেছে তারা হলো রাজীব এসকে, শাকিল, হুজাইফা গাজী, বন্দনা মণ্ডল, আরও অনেকে। আপনিও যদি আপনার নামটি স্ক্রিনে দেখতে চান তাহলে দ্রুত সবার আগে কমেন্ট করে ফেলুন।